সুপ্রিয় দর্শক, নিত্য নতুন ঘটনার মধ্য দিয়ে শেষ হতে চলেছে 2024 সাল। আর সুযোগ বুঝে অপরাধীরা অর্থাৎ ঝোপ বুঝে কোপ মারতে শুরু করেছে। বছরের শুরুতে শেখ হাসিনা সরকারের ছক অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করা নিয়েই ব্যস্ত ছিল পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। মাঝামাঝিতে ছাত্র জনতার অভ্যুত্থানে নির্বিচারে গুলি, হত্যা এবং শেখ হাসিনা সরকারের পতনের পর জনরোষের ভয়ে শীর্ষ কর্মকর্তারা সহ সদস্যদের বড় অংশ আত্মগোপনে চলে যাওয়ায় পুলিশ বাহিনীতে ভঙ্গুর অবস্থা তৈরি হয়। এমন নাজুক পরিস্থিতিতে সক্রিয় হয় পেশাদার অপরাধীরাও। বাড়তে থাকে চুরি, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি সহ বিভিন্ন ধরনের অপরাধ। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের সময় পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দলীয় স্বার্থে খেয়াল খুশি মতো ব্যবহার করা হয়েছে, যার ভয়ঙ্কর রূপ দেখা গেছে 2024 সালের জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর পুলিশ না থাকায় 3 দিন অর্থাৎ 6 থেকে 8 আগস্ট দেশের থানাগুলোর কার্যক্রম বন্ধ ছিল। 9 আগস্ট থেকে সশস্ত্র বাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের অর্থাৎ বিজিবির সহায়তায় পর্যায়ক্রমে থানাগুলো চালু হতে থাকে। পুলিশি কার্যক্রম স্বাভাবিক ধারায় ফিরতে লেগে যায় অনেক মাস। ছাত্র জনতার অভ্যুত্থানে চলাকালে গত 5 আগস্ট রাজধানীর যাত্রাবাড়ি থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ছাত্র জনতার অভ্যুত্থান চলাকালে গত 5 আগস্ট রাজধানীর যাত্রাবাড়ি থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় এবং এতে যেটি হয় সুপ্রিয় দর্শক, সেটি হচ্ছে যে এক ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু সেখানে রূপ নেয়। এবং এই বছরের শুরুতে বেশ কিছু কিন্তু এই 5 আগস্টের পর বেশ কিছু আলোচিত অর্থাৎ দুর্ধর্ষ সন্ত্রাসীরা কিন্তু জামিনে বেরিয়ে আসেন। দেশে তৎপরতা শুরু করেন তালিকাভুক্ত আরেক শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন। সক্রিয় হতে থাকে আরও অনেক পেশাদার অপরাধী। এইসব কারণে 5 আগস্টের পর ছিনতাই, ডাকাতির ঘটনা বাড়তে থাকে। এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর তৎপরতা থাকলেও বছরের শেষে এসেও তা উল্লেখযোগ্যভাবে কমেনি। আগের সরকারের সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনস্বার্থের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে। এজন্য তাদের মনোবল দুর্বল হয়ে গিয়েছে। এখন পরিবর্তিত পরিস্থিতিতে অপরাধীদের কেউ কেউ সুযোগ নিচ্ছে। সংঘাত, সহিংসতায় বছর শুরু অর্থাৎ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও জামায়াত অংশ নেয়নি। আওয়ামী লীগ সরকারের সাজানো এই নির্বাচন ঘিরেও বেশ কিছু সংঘাত, সহিংসতার ঘটনা ঘটে। পুলিশের তথ্য অনুযায়ী 7 জানুয়ারি নির্বাচনের দিন থেকে 16 জানুয়ারি পর্যন্ত ভোট কেন্দ্রিক 345টি সংঘাতের ঘটনা ঘটে। এতে নিহত হন 7 জন, আহত হন পুলিশের সদস্য সহ 4.5 শতাধিক ব্যক্তি। ওই নির্বাচনের দিন অর্থাৎ 2 দিন আগে 5 জানুয়ারি যশোরের বেনাপোল থেকে ঢাকায় আসার ট্রেন বেনাপোল এক্সপ্রেসে আগুন দেয়া হয়। এতে 2 নারী ও 1 শিশু সন্তান সহ অন্তত 4 জনের মর্মান্তিক মৃত্যু হয়। ওই আগুন কারা দিয়েছিল তা এখনো শনাক্ত হয়নি। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের সময় পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দলীয় স্বার্থে খেয়াল খুশি মতো যে ব্যবহার করা হয়েছে, যার ভয়ঙ্কর রূপ কিন্তু সেই দেখা গিয়েছে 2024 সালের এই জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। এ বছরের অন্যতম আলোচিত ঘটনা ছিল কলকাতায় বাংলাদেশের তৎকালীন সংসদ সদস্য অর্থাৎ ঝিনাইদহ 4 আসনের সাংসদ আনোয়ারুল আজিমকে নৃশংসভাবে হত্যা। 12 মে ভারতে গিয়ে পরের দিন রাতে কলকাতার একটি বহুতল আবাসিক ভবনে তাকে হত্যার পর মরদেহ টুকরো টুকরো করা হয়। পরে কলকাতার 2টি স্থান থেকে কিছু হাড় ও মাংস উদ্ধার করা হয়। ঘটনার 7 মাস পর 20 ডিসেম্বর কলকাতার তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়
আনোয়ারের মেয়ের মুমতারিন ফেরদৌসের অর্থাৎ ডরিনের ডিএনএ নমুনার সঙ্গে উদ্ধার হওয়া ওই দেহাবশেষের ডিএনএর মিল পাওয়া গিয়েছে। বাংলাদেশ ও ভারতের তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছিল দেশে খুনের পরিকল্পনা করে সেটা বাস্তবায়ন করা হয় কলকাতায়। এই ঘটনায় কলকাতায় এবং সেখান থেকে দেশে ফিরে আসা বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়, এমনকি ঝিনাইদহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদককেও গ্রেপ্তার করা হয় সে সময়। তবে এ ঘটনায় ঢাকায় ও কলকাতার আদালতে একাধিক আসামি জবানবন্দি দিলেও তদন্ত এখনো শেষ হয়নি। দর্শক, এরপরে রাজধানীর বেইলি রোডে অবহেলার এক আগুনে, অর্থাৎ কি বলবো সেটি বলার মতো কিন্তু ভাষায় হারিয়ে যাচ্ছে। সেই বেইলি রোডের আগুনে 46 জনের মর্মান্তিক মৃত্যু। 2024 সালে বড় ধরনের দুর্ঘটনার মধ্যে 29 ফেব্রুয়ারি সেই রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি ভবনে 7 তলায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে নারী শিশুসহ 46 জনের মর্মান্তিক মৃত্যু হয়। ওই ভবন দীর্ঘদিন ধরে অগ্নি ঝুঁকিতে ছিল। এটাকে নেহাত দুর্ঘটনা নয়, প্রাতিষ্ঠানিক অবহেলা ও অব্যবস্থাপনার নির্মম উদাহরণ হিসেবেও দেখছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। যদিও ইমারত বিধিমালা ও অগ্নি নিরাপত্তা সংক্রান্ত নির্দেশনা না মানবার জন্য তদারক সংস্থাগুলোর বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এরপর চট্টগ্রামে সবশেষ যেটি দেখা গেল যে একজন আইনজীবী খুন, অর্থাৎ চট্টগ্রামে আইনজীবী ও সরকারি কৌশলী সাইফুল ইসলাম, তার বয়স ছিল মাত্র 35, তাকে হত্যার ঘটনা ঘটেছে। এ বছরের আরেক আলোচিত ঘটনা, সেটি 26 নভেম্বর চট্টগ্রামে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সঙ্গে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর অনুসারীদের সংঘর্ষের সময় সাইফুলকে কুপিয়ে হত্যা করা হয়। সংঘর্ষে পুলিশের 10 সদস্য সহ আহত হন অন্তত 37 জন। এ ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন মহল থেকে ইসকনকে উগ্রবাদী সংগঠন হিসেবে উল্লেখ করে নিষিদ্ধের দাবি ওঠে। বছরের শেষে 7 খুন, সচিবালয়ে আগুন। চাঁদপুরের মেঘনায় যে সারবাহী জাহাজে 7 খুনের ঘটনায় হাসপাতালের সামনে স্বজনদের আহাজারি। মঙ্গলবার চাঁদপুরের অর্থাৎ সরকারি জেনারেল হাসপাতালের সামনে এই মর্মান্তিক ঘটনায় তাদের আত্মীয় স্বজনরা কিন্তু যে কান্না করেছেন সেটি নিয়ে কিন্তু বিশ্ব হতবাক। মেঘনায় সারবাহী জাহাজে 7 খুনের ঘটনায় হাসপাতালের সামনে তাদের এই আহাজারি কান্না কিন্তু এই বছরের শেষে নতুন বছরের শুরুতে কী ধরনের প্রভাব পড়বে সেটা কিন্তু আসলে আমাদের জানার বাইরে। তো বছরের শেষে এসে 23 ডিসেম্বর সেই চাঁদপুরের হাই মোচরে সারবাহী জাহাজে 7 খুনের ঘটনা ঘটে। জাহাজের কর্মীদের ঘুমানোর ওষুধ অর্থাৎ ঘুমানোর কক্ষেই কিন্তু পড়েছিল সেই দেহগুলো। পরে জাহাজের কর্মী আকাশ মণ্ডল ওরফে ইরফান, তার বয়স কিন্তু মাত্র 26, তাকে গ্রেপ্তার করা হয়। এরপর র্যাব জানায় নিয়মিত বেতন ভাতা ও ছুটি না পেয়ে ক্ষুব্ধ হয়ে আকাশ মণ্ডলে হত্যাকাণ্ড ঘটিয়েছেন। সবশেষ 25 ডিসেম্বর দিবাগত রাতে বাংলাদেশ সচিবালয়ের 7 নম্বর ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে 5টি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ সব নথিপত্র ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এটা কি শুধুই দুর্ঘটনা নাকি নাশকতা? সে প্রশ্ন সামনে এলেও তদন্ত শেষ হওয়ার আগ পর্যন্ত সেটা স্পষ্ট করে বলা যাচ্ছে না। ঘটনাবহুল এই বছরের আইন শৃঙ্খলার মূল্যায়ন করতে গিয়ে পুলিশের সাবেক মহাপরিদর্শক অর্থাৎ আইজিপি মোহাম্মদ নুরুল হুদা তিনি কিন্তু বিভিন্ন গণমাধ্যমকে বলেছেন, আগের সরকারের সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনস্বার্থের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে, এজন্য তাদের মনোবল দুর্বল হয়েছে। এখন পরিবর্তিত পরিস্থিতিতে অপরাধীদের কেউ কেউ সুযোগ নিচ্ছে।
তিনি বলেন, ক্রাইম ম্যাপিং করে যে এলাকায় যে ধরনের অপরাধ বেশি সেই এলাকায় সেই ধরনের ব্যবস্থা নিতে হবে। এক্ষেত্রে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা খুবই জরুরি হয়ে পড়েছে।